জন্য বাংলাদেশের ইউনূস সরকার যেন প্রস্তুত থাকে। এই দুরাচার, এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটি কোনোভাবে সহ্য করা হবে না। আমি আজও বলছি, আজকে ভারতবর্ষের মতো এত বড় একটা দেশে যখন কোনো সংখ্যালঘুর ওপরে কোনো অত্যাচার হয়, এখানকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে তারা প্রতিরোধ করে। বাংলাদেশের একজন আইনজীবী এই আন্দোলনে প্রতিরোধ করতে গিয়ে সে মারা গেছে। আজকে এটা নিয়ে সারা বিশ্বে বিভিন্ন দেশের আইনসভা মহলে এটা নিয়ে আলোচনা হচ্ছে এবং আগামী দিন ইউনূস সরকারের একটা বিশাল বড় সমস্যা তৈরি হতে পারে আন্তর্জাতিক স্তরে। তার জন্য যেন তারা প্রস্তুত থাকে। এই জন্য এখন অবিলম্বে উচিত বাংলাদেশ প্রশাসনকে যে সঠিক পদক্ষেপ নিয়ে সংখ্যালঘুদের যে সিকিউরিটি সেটাকে আগে দেখা এবং এই ধরনের ফৌজদারি মামলায় মানুষকে আটক করে জেলে না রেখে তাকে ইমিডিয়েটলি জেল থেকে মুক্ত করা। ইসকন বা আপনার ভারত সেবাশ্রম সংঘ বা রামকৃষ্ণ মিশন এরা আজকের সংগঠন নয়, বা এরা কোনো একটা জায়গার বাংলাদেশ বা পাকিস্তান বা ভারতবর্ষ বা শ্রীলঙ্কা এইসব জায়গার সংগঠন নয়। এরা হচ্ছে সারা বিশ্বের সংগঠন। সারা বিশ্বে প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা গ্রামে এদের মানুষ আছে, এদের সংগঠন আছে, মজবুত আছে। এদেরকে যদি আপনারা মনে করেন যে এদেরকে সরাবেন, বলুন, কিন্তু এভাবে মিডিয়ার সামনে বা নিজের এলাকার মধ্যে প্রতিবাদ করে তো লাভ নেই। রাষ্ট্রসংঘে যান, রাষ্ট্রসংঘে গিয়ে বলুন বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে মামলা করুন, করে এই যে ইসকন বলুন, ভারত সংঘ বলুন বা আপনার ওই রামকৃষ্ণ মিশন তাদেরকে নিষিদ্ধ করার জন্য মামলা করুন। সেটা তো করবেন না। আপনারা কি করবেন? আপনারা এই যে আন্দোলনের নাম করে সংখ্যালঘুদের ওপরে অত্যাচার করবেন, তাদের বাড়ি দখল করবেন, তাদের মা বোনেদের উপর অত্যাচার করবেন, তাদের কী বলে দোকানপাট পুড়িয়ে দেবেন, তাদের জিনিসপত্র আপনাদের ইয়ে করবেন, ছেড়খানি করবেন, দখল করে নেবেন, এইসব করবে। এইসব করে কি হবে? আজকে আপনারা এটা মনে রাখতে হবে যে আপনারা বাংলাদেশ একটা স্বাধীন দেশ, পাকিস্তান আজকে একটা স্বাধীন দেশ, ভারতবর্ষ একটা স্বাধীন দেশ। আপনাদের মানুষ ওরা আমাদের যেমন সংখ্যালঘুরা ভারতবর্ষে যেমন সংখ্যালঘুরা মানুষ, এবং আপনাদেরও সংখ্যালঘুরা ওখানে মানুষ। তাদেরকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব আপনার প্রশাসনের। সেটা যদি আপনারা না দিতে পারেন তাহলে আমি বলবো আপনার প্রশাসন চরমতম ব্যর্থ। আপনারা ইমিডিয়েটলি সরকার থেকে নিজে রিজাইন করুন, করে অন্য কাউকে সুযোগ করে দিন বাংলাদেশের প্রশাসনে বসাতে। পড়শি রাষ্ট্র এবং সবথেকে সর্বোপরি বলতে হয়, এই বাংলার যখন মুক্তিযুদ্ধ হয়েছিল সেই সময় ইন্দিরা গান্ধী তার ফোর্স পাঠিয়ে তাদেরকে সাহায্য করেছিলেন, তাদেরকে বাঁচানোর চেষ্টা করেছিলেন এবং বাঁচিয়েও ছিলেন। আজকে তারাই আমাদের সংখ্যালঘু হিন্দু ভাই বোনদের ওপরে মানসিক অমানবিক অত্যাচার করছে। তাদেরকে বিভিন্ন রকমের ফৌজদারি মামলায় তাদেরকে ইয়ে করে আটক করে জেলের মধ্যে রেখে দিচ্ছে এবং তাদের বাড়ি ঘর পুড়িয়ে দিচ্ছে, তাদের মা বোনদের উপর অত্যাচার করছে। আপনারা জেনে রাখুন, এই ধরনের অত্যাচার ভারতের প্রশাসন, আমাদের যে সর্বোপরি দিল্লিতে প্রশাসন আছে, সে কখনোইভাবে এটা আপনাকে বিশ্বাস করবে না, টলারেট করবে না। এটার যথাযথ উত্তর বাংলাদেশকে আমরা দেব। যেমন পাকিস্তানকে আমরা আজ 75 ইয়ার্স, স্বাধীনতা 75 বছর পরেও আমরা যথাযথ উত্তর দিয়ে আসছি, সেরকম বাংলাদেশকেও আগামী দিন আমরা উত্তর দেব। সেটার জন্য বাংলাদেশের ইউনূস সরকার যেন প্রস্তুত থাকে। এই দুরাচার, এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটি কোনোভাবে সহ্য করা হবে না। আমি আজও বলছি, আজকে ভারতবর্ষের মতো এত বড় একটা দেশে যখন কোনো সংখ্যালঘুর ওপরে কোনো অত্যাচার হয়, এখানকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে তারা প্রতিরোধ করে। বাংলাদেশের একজন আইনজীবী এই আন্দোলনে প্রতিরোধ করতে গিয়ে সে মারা গেছে। আজকে এটা নিয়ে সারা বিশ্বে বিভিন্ন দেশের আইনসভা মহলে এটা নিয়ে আলোচনা হচ্ছে এবং আগামী দিন ইউনূস সরকারের একটা বিশাল বড় সমস্যা তৈরি হতে পারে আন্তর্জাতিক স্তরে। তার জন্য যেন তারা প্রস্তুত থাকে। এই জন্য এখন অবিলম্বে উচিত বাংলাদেশ প্রশাসনকে যে সঠিক পদক্ষেপ নিয়ে সংখ্যালঘুদের যে সিকিউরিটি সেটাকে আগে দেখা এবং এই ধরনের ফৌজদারি মামলায় মানুষকে আটক করে জেলে না রেখে তাকে ইমিডিয়েটলি জেল থেকে মুক্ত করা। বাংলাদেশে বিভিন্ন জায়গায় স্লোগান উঠছে, আমরা দেখছি সরকারের তরফ থেকে তারা বলছে যে ইসকন যে সংগঠন সেটাকে নিষিদ্ধ করা। ইসকন বা আপনার ভারত সেবাশ্রম সংঘ বা রামকৃষ্ণ মিশন এরা আজকের সংগঠন নয়, বা এরা কোনো একটা জায়গার বাংলাদেশ বা পাকিস্তান বা ভারতবর্ষ বা শ্রীলঙ্কা এইসব জায়গার সংগঠন নয়। এরা হচ্ছে সারা বিশ্বের সংগঠন। সারা বিশ্বে প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা গ্রামে এদের মানুষ আছে, এদের সংগঠন আছে, মজবুত আছে। এদেরকে যদি আপনারা মনে করেন যে এদেরকে সরাবেন,
বলুন, কিন্তু এভাবে মিডিয়ার সামনে বা নিজের এলাকার মধ্যে প্রতিবাদ করে তো লাভ নেই। রাষ্ট্রসংঘে যান, রাষ্ট্রসংঘে গিয়ে বলুন বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে মামলা করুন, করে এই যে ইসকন বলুন, ভারত সংঘ বলুন বা আপনার ওই রামকৃষ্ণ মিশন, তাদেরকে নিষিদ্ধ করার জন্য মামলা করুন। সেটা তো করবেন না। আপনারা কি করবেন? আপনারা এই যে আন্দোলনের নাম করে সংখ্যালঘুদের ওপরে অত্যাচার করবেন, তাদের বাড়ি দখল করবেন, তাদের মা বোনেদের উপর অত্যাচার করবেন, তাদের কী বলে দোকানপাট পুড়িয়ে দেবেন, তাদের জিনিসপত্র আপনাদেরকে ইয়ে করবেন, ছেড়কানি করবেন, দখল করে নেবেন, এইসব করবে। এইসব করে কি হবে? আজকে আপনারা একটা মনে রাখতে হবে যে আপনারা বাংলাদেশ একটা স্বাধীন দেশ, পাকিস্তান আজকে একটা স্বাধীন দেশ, ভারতবর্ষ একটা স্বাধীন দেশ। আপনাদের মানুষ ওরা আমাদের যেমন সংখ্যালঘুরা ভারতবর্ষে যেমন সংখ্যালঘুরা মানুষ, এবং আপনাদেরও সংখ্যালঘুরা ওখানে মানুষ। তাদেরকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব আপনার প্রশাসনের। সেটা যদি আপনারা না দিতে পারেন, তাহলে আমি বলবো আপনার প্রশাসন চরমতম ব্যর্থ। আপনারা ইমিডিয়েটলি সরকার থেকে নিজে রিজাইন করুন, করে অন্য কাউকে সুযোগ করে দিন বাংলাদেশে প্রশাসনে বসার মতো। এই রাজ্যের ভবিষ্যতের জন্য কতটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ ঠিক, এই নির্বাচনে আমরা বলছি না মমতা ব্যানার্জির সরকার পরিবর্তন হয়ে যাবে, কিন্তু এই নির্বাচন একটা সুযোগ। এলাকার সাধারণ মানুষ, যে মানুষ প্রতিদিন দুবেলা দুমুঠো খাবার জোগাড় করার জন্য গায়ে গতরে একে অন্যের জমিতে পরিশ্রম করে, তৃণমূলের নেতারা যখন পঞ্চায়েতের লুটের টাকায় বড় বড় বাড়ি তৈরি করে, কখনো কখনো বোম্বাই দীঘাতে ফুর্তি মস্তি করতে যায়, সেই রকম সময় যাদের টাকার আবাস যোজনার যাদেরকে বঞ্চিত করা হয়, সেই সমস্ত সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ যারা স্বপ্ন দেখে তার সন্তানকে লেখাপড়া শেখায়, অনেক কষ্ট করে পরিশ্রম করার পয়সা খরচ করে, যে ছেলে আমার একদিন বড় হবে, ছেলে আমার একটা ভালো চাকরি করবে, আমার আর দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, সেই সমস্ত সাধারণ মানুষের কাছে এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসকে, পাশাপাশি বিজেপির সরকারকেও একটা বার্তা দেওয়ার সুযোগ যে মমতা ব্যানার্জি, তুমি দেখে নাও যে আমরা সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ, আমরা বিগত দিনে তোমার প্রতিশ্রুতিতে ভুলে গিয়েছিলাম, তোমাকে ভালোবেসে ভোট দিয়েছিলাম, তুমি আমাদেরকে বলেছিলে ভালো রাখবে, দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা কায়েম করবে, দুর্নীতিমুক্ত প্রশাসন কায়েম করবে। আজকে আমরা সম্পূর্ণ দেখেছি তোমার উল্টো চরিত্র। আমরা কিন্তু তোমার কথায় বিক্রি হয়ে যায়নি, আমাদের মেরুদণ্ডটা বিক্রি হয়ে যায়নি। আমরা চাইলেও আগামী দিনেও তোমাকে ওই গঙ্গা পাড়ের 14 তলা থেকে নামিয়ে আবার কালীঘাটে পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখি পশ্চিম বাংলার জনগণ। সেই বার্তা দেওয়াটাই হচ্ছে এই নির্বাচনের সবচেয়ে বড় কর্তব্য। কি বলেছিল ওরা, কি বলেছিল? এখানে আজকে যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তার বাবা ছিলেন এখানকার মাননীয় বিধায়ক। কিসের স্বার্থে এখানকার বিধানসভার আসনটা ছেড়ে দিয়ে তিনি লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়েছিলেন?